পাহাড়চূড়ায় স্রোতোষিনী। সাবিহা ঐশী। পর্ব ২। প্রায় রাত ২:৩০। তালুকদার ভিলার কোলাহল মোটামুটি নীরব হয়ে এসেছে। মাঝে মাঝে মেইন রোড থেকে দু একটা হর্নের শব্দ ভেসে আসছে। নৌরিনের রুম শূন্য। যুথিকা বেগম একটু আগে এসে দেখে গেছেন মেয়েকে। জেরিন সুভারা নাচগান করতে করতে শ্রাবণীদের রুমে ঘুমিয়েছে। একটু আগেও মাকে জড়িয়ে হুহু করে কেঁদেছে নৌরিন। যুথিকা বেগম সারাদিন হাসি মুখে থাকলেও মেয়ের একান্তে এসে নিজেও বেশ খানিকক্ষণ কেঁদেছে, তারপর নিজেকে সামলিয়ে আবার মেয়েকে সান্ত্বনা দিয়েছেন অনেকক্ষণ ধরে। বাইরে শো শো করে বাতাস বইছে। বৃষ্টি আসার পূর্বলক্ষণ যাকে বলে। ছাদের এক কোনায় ঘুটঘুটে অন্ধকারে নৌরিন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসে তার কোমর ছাপিয়ে যাওয়া দীঘল কালো চুল দুলছে। অবাধ্যে খানিকটা চোখে মুখে এসে পড়ছে। দুহাত ভর্তি তার লাল টুকটুকে মেহেদি। ডান হাতের তালুতে একটা ছোট্ট লাভ শেইপে আরহামটি লেখা। লেখাটির দিকে সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। বিকেলে রাফি আর মিশু নামের সেই মেয়েটি এসেছিল তাদের বাড়ি। নৌরিনের রুমে এসে মিশু বেশ খানিকক্ষণ ছিল। নৌরিন মনে করতে চেষ্টা করে মেয়েটি তার সাথে কিছু অদ্ভুত ব্যবহার করে। কথায় কথায় সে তাকে শোনায় তার সাথে বিয়ে হওয়ার কথা, যুবকটির পছন্দের বিভিন্ন জিনিসের নাম। খটকা লাগে তার এহেন কথাবার্তায়। নৌরিন জিজ্ঞেস করে, আপনার বোধহয় খুব ভালো বন্ডিংয়ের ভাইবোন ছিলেন? জবাবে মিশু তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। অবাকের চূড়ান্তে পৌঁছে নৌরিন স্পষ্ট দেখেছিল তার চোখে অশ্রু টলমল করে উঠেছিল। আচমকা ফোনের ভাইব্রেশনে ভাবনার সুতো ছিঁড়ে যায় তার। অপ্রত্যাশিত আননোন নম্বর দেখে বেশ বিচলিত হয় সে। এই মুহূর্তে তাকে কে কল করেছে? বেশ খানিকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে শেষ মুহূর্তে ফোনটা রিসিভ করল নৌরিন। স্পষ্ট কণ্ঠে সালাম দিয়ে অপেক্ষা করল সে। অপর পাশ থেকে সালামের উত্তর নিয়ে ভেসে আসলো পুরুষালী গম্ভীর স্বর, আরহাম তাওসিফ স্পিকিং, ইজ দ্যাট নৌরিন সিদরাত? সরাসরি এমন প্রশ্নযুক্ত সম্বোধনে থমকালো নৌরিন। পরক্ষণেই গলার স্বর স্বাভাবিক রেখে জবাব দিল, ইয়াহা ম, বাট আই কান্ট ডিটেক্ট ইউ। ওপাশের ব্যক্তিটি বোধহয় খানিকটা সময় নিল প্রশ্নটি হজম করতে। নৌরিন তপ্তস্বরে পুনরায় শুধালো, সরি, মেবি রং নাম্বার। পরপর ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, ক্যাপ্টেন আরহাম তাওসিফ স্পিকিং, অ্যাজ ইউ নো ইউর ফিউচার হাবি। থেমে থেমে বলা বাক্যগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে গেল নৌরিনের। চোখ বড়বড় করে স্ক্রিনের দিকে তাকালো সে। এতটা বেখেয়ালি সে কবে হলো? উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। কানে কি ভুল শুনছে সে? নিগুড় নিঃশব্দতায় এবার ওপাশ থেকে সুস্থির গভীর স্বর শোনা গেল, কেমন আছেন নৌরিন? বেসামাল হৃদয় এলোমেলো ভাবনয় অসার কণ্ঠে সে আচমকা বলে উঠল, ইনশা আল্লাহ। পরক্ষণেই আবারও চোখ বড় বড় করে ফেলল সে। মনে হচ্ছে হৃদয়ে কেউ হাতুড়ি পেটাচ্ছে। ছিকি বলে ফেলল সে এটা। ধাতস্থ হয়ে পরপর আবার বলে উঠল, সরি, এক্সট্রিমলি সরি, আলহামদুলিল্লাহ। ওপাশ থেকে ভেসে আসলো গভীর মৃদু হাসির ঝংকার। নিস্তব্ধ মৌনতায় নৌরিন তন্ময় হয়ে হাসিটুকু শুনল। পুরুষ মানুষের হাসিও এত সুন্দর, এত হৃদয়স্পর্শী হয়? নার্ভাস? নিস্তেজ হয়ে আসা কণ্ঠস্বরে সে জবাব দেয়, কিছুটা। রাত জাগবেন না, ঘুমিয়ে পড়ুন। 17তে পা দেয়া নব্য তরুণীরা হৃৎপিণ্ডের ধুকপুকের মাত্রা এবার একটু বেশি করে বাড়ল। ফোনের অপর পাশের সুস্থির শান্ত যুবকটি ঘূর্ণাক্ষরেও টের পেল না সপ্তদর্শী তরুণীরা হৃদয়ের এই ভয়ঙ্কর অস্থিরতা। তোফায়েল তালুকদার তার একমাত্র মেয়ের বিয়েতে যতটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানভাবে করতে চেয়েছিলেন, স্বল্প সময়ের পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় সেটুকু না হলেও কমতি হল না কোথাও। মোটামুটি বেশ কড়া করেই যেন সব সাজানো গোছানো হয়েছে। যুথিকা বেগমের স্পষ্ট নজরদারিতে কোথাও যেন বিন্দুমাত্র খুঁত ধরা দুষ্কর। সকাল থেকে সারা বাড়ি জুড়ে রিয়ানের হইচই শোনা যাচ্ছে। সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকা বোনের বিয়োগান্তক অনুভূতি যেন তার বোধগম্যই হচ্ছে না। সকালে তার বোনের ঘুম বলা যায় চেঁচিয়ে সেই ভেঙেছে। প্রায় রাত 4টার দিকে একটু চোখ লেগে এসেছিল নৌরিনের। অপ্রত্যাশিত ফোন কলের ঘোর সে কাটাতে পারেনি। অচেনা কণ্ঠস্বরের হৃদয়হরণ করা সেই ব্যাসবাক্যগুলো তার আনাড়ি মনে বেশ ছাপ ফেলেছে। সারারাত ছটফট করতে থাকা চোখ দুটোর অবিশ্রান্ত বিশ্রামে ব্যাঘাত ঘটানো ছোট ভাইয়ের উদ্দেশ্যে বেশ বকাঝকাও করেছে সে। তবে বোনের সামান্য চেঁচামেচি গায়ে মাখেনি রিয়ান।
হই হই করতে করতে বাগানে মামাতো ভাই রোহান জিমদের সঙ্গে ডেকোরেশনের তদারকি করছে সে। ছোট মামার ছেলে রোহান তখন গেইটের ফ্লাওয়ার লাগানোর জন্য ব্যস্ত ছিল। রিয়ানকে পাশে দেখে সে এগিয়ে আসলো। ফর্সা ফুলকো গাল দুটো টেনে বলল, রিয়ান দেখ, তোর বোনের বিয়েতে কি খাটুনিটাই খাচ্ছি, বেতন দিবি না? রিয়ান তার চশমাটা একটু ঠিক করে বলল, দুপুরে রোজ তো আচ্ছা মতো খাবার রোহান ভাইয়া, জানা আছে। রোহান চোখ বড় বড় করে বলল, তোর পেটে পেটে এত কথা কিভাবে থাকে রে রম্বস? খবরদার রম্বস বলবে না ভাইয়া, আমি তোমার ওই যে কালকের কথা সবার কাছে ফাঁস করে দেব। কি হহ? তত তুই আমার কি কথা ফাঁস করবি? কাল আপুর মেহেদি পরানো বান্ধবীকে তুমি আর জিম ভাইয়া ছবি তুলে কি করছো মামিকে বলে দেব। রোহানের চোখ কপালে উঠল, এই ন্যাদা বাচ্চাকে কোলে নিয়ে তারা এই তো কদিন আগে ঘাড়ে করে খেলেছে। শীতের মধ্যে এতটুকুন মুরগির বাচ্চার মতো হয়েছিল সে, নাক দিয়ে কালকেও মনে হয় সর্দি পড়তে দেখেছে রোহান, আর তার মুখে কিনা এত বড় কথা। পাশ থেকে সেন্ট্রার ফ্রুট চিবোতে চিবোতে জিম এসে যোগ দিল তাদের সাথে। পেছনে থেকে রিয়ানের কানটা আলতো করে ধরে মুখে জোর করে সেন্ট্রার ফ্রুটের খোসাটা পুড়ে দিল। রিয়ান তৎক্ষণাৎ গগনবিদারী চিৎকার করে উঠল, আম্মু, মামির খাচ্ছর ছেলেদের আমাদের বাসা থেকে চলে যেতে বলো। আম্মু, এক্ষুনি ওদের বের করে দাও। তোর আম্মু নাই রিয়ান, নানু বাড়ি চলে গেছে হে হে। জেরিন আর সুভা রিয়ানের হাউমাউ করে জুড়ে দেওয়া কান্না শুনে এদিকে এগিয়ে আসছে। জিম তড়িৎ গতিতে রিয়ানের কানটা ছেড়ে বাম হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে উঠল, রিয়ান গুলুগুলু ভাইয়া, আমার স্নিকার্স খাবি? রিয়ান ছলছল চোখে তাদের দুই ভাইয়ের এমন গিরগিটির মতো রূপ পাল্টানো দেখে আবার ভেউ ভেউ করে কেঁদে উঠল, তোরা খুব খারাপ একটা রোস্টও পাবি না মামির ছেলে। সবিতা বেগমের স্বামী ছিলেন বিডি নেভি ফোর্সের একজন প্রভাবশালী কর্মকর্তা, যার ইউনিট ছিল বলা যায় নেভ্যাল ফোর্সের একটি মোস্ট ওয়ান্টেড গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মাত্র 53 বছর বয়সী এই অভিজ্ঞ ভদ্রলোক আশ্চর্যজনকভাবে মারা যান সড়ক দুর্ঘটনায়। ঢাকা শহরে আলিশান ফ্ল্যাটে স্ত্রী, দুই পুত্র সহ থাকলেও মাঝে মধ্যে নিজ এলাকায় ছোট ভাইয়ের সাথে করা দোতলা ডুপ্লেক্স বাসাটিতে দীর্ঘ সময় কাটাতেন। ছোট ভাই নিঃসন্তান মাহবুব বড় মাপের একজন ব্যাংকার। আরহাম রাফিকে মাহবুব এবং তার স্ত্রী ফিরোজা প্রচণ্ড স্নেহ করতেন। আরহামের পোস্টিং হওয়ার পর রাফি ছিল মাহবুব রহমান এবং ফিরোজার চোখের মণি। সবিতা বেগম নিঃসন্তান দম্পতির মনোকষ্ট উপলব্ধি করে স্বামী মারা যাওয়ার 2 মাস পরেই ছেলেদের নিয়ে নিজ এলাকায় ফিরে আসেন। ছেলেদের প্রতিষ্ঠিত করে সে নিজেও একসময় বেশ একাকিত্বে ভোগেন, কিন্তু ফিরোজা বেগমের সাথে টুকটাক মেলামেশায় সেটুকু ভুলতে চেষ্টা করেন তিনি। মাহবুব রহমান অফিসার কাজে গোটা সপ্তাহ সিঙ্গাপুর ছিলেন। পুত্রতুল্য ছেলের হঠাৎ বিয়ের জন্য সুদূর সিঙ্গাপুর থেকেও নানাভাবে সবিতা বেগমকে পরামর্শ দেন তিনি। ভাই মারা যাওয়ার পর বিশাল এ বাড়ির একমাত্র অভিভাবক বলতে মাহবুব রহমান। সবিতা বেগম কিছুতেই তার বাড়ি না আসা পর্যন্ত বিয়ের ডেট দিতে রাজি ছিলেন না, কিন্তু ছেলের অফিসের ছুটির অপ্রতুলতা আর তার পরামর্শে তিনি সাহস করেন। মাহবুব রহমান আজই ফিরলেন বাড়িতে। আরহাম বাসায় আসার পর থেকেই বারবার কল করে যাচ্ছে তার ফোনে। বাসায় ফিরেই তিনি সোজা ছুটে গেলেন আরহামের রুমে। প্রায় 3 মাস পর এমন সাক্ষাতে দুজনের আলাপচারিতা যেন থামছিলই না। নতুন জীবনে পদার্পণের দায়িত্বের বোঝা আরেকটু প্রসারিত হয়ে গেছে যে তিনি খুব সূক্ষ্মভাবে ভাতিজাকে বোঝালেন। পরবর্তী জীবনের পদক্ষেপে সতর্ক অবলম্বনের সুবিশাল পরামর্শ দিয়ে তিনি ক্ষান্ত হলেন। অতঃপর ফিরোজা বেগমের জরুরি তাগাদায় তাদের চাচা ভাতিজার দীর্ঘ বাক্যালাপের অবসান ঘটে। গোটা ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন রঙের আলোয় অনিন্দ্য সাজে ঝলমল করে উঠছে। গোষ্ঠীর বড় ছেলের হঠাৎ বিয়ের এই আয়োজন ছোটখাটো অনাড়ম্বরভাবে করার কথা হলেও মাহবুব রহমান তার ধার ধারেননি। আরহামের রুম থেকে প্রচুর হাসাহাসির শব্দ ভেসে আসছে। স্বল্প সময়ে তার নিয়াজ, ফারহান, তাহমিদ, হাতেগোনা খুব ঘনিষ্ঠ কজন বন্ধু আর রাফির গোটাকয়েক বন্ধু এসেছে। সবিতা বেগম শেষ পর্যন্ত নিজেই ছেলের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছে। বাদ দিতে গিয়ে দেখা যায় সবাই এই আমন্ত্রণের কাতারে পড়ে, তাই তিনি সেদিকে দিয়ে বিন্দুমাত্র কৃপণতা করেননি। ইলোরার পায়ের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। ডক্টর খুব সাবধানে মুভ করতে বলেছেন। অ্যাডমিরাল মোস্তফা কামাল চৌধুরী এ অবস্থায় মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করছেন। ইলোরা হসপিটাল বেডে শুয়ে শুয়ে একটি ঘটনা প্রত্যক্ষ করল।
তার সামনের সিরিয়ালে আশ্চর্যজনকভাবে একটা মেয়ে ইনজুর্ড। মেয়েটি হয়তো তার থেকে কিছুটা বয়সে বড় হবে কিংবা বিবাহিত। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে মেয়েটির বেডে তার সমবয়সী প্রায় একটি ছেলে গোলাপ জারবেরার বুকে এনে তার পাশে রাখে। মেয়েটির চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে, তারপর তারা প্রায় নিঃশব্দে অনেকক্ষণ কথা বলে। ছেলেটি মেয়েটির দিকে অসহায়ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর চলে যাওয়ার সময় মেয়েটির মাথায় একটা চুমু একে বেরিয়ে যায়। ইলোরা অনুভব করে মেয়েটি হয়তো প্রচণ্ড খুশি হয়। একটু আগেও সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ইলোরা কিছুক্ষণ নিঃশব্দে মেয়েটির দিকে তাকিয়ে থাকল। মেয়েটি হঠাৎ করেই তার দিকে ফিরে চাইল। অপ্রস্তুত ইলোরা সেদিকে প্রত্যক্ষ করে জিজ্ঞেস করল, ছেলেটি কি তোমার হাজবেন্ড? মেয়েটি মুখ তুলে তাকিয়ে মিষ্টি করে হাসল, হ্যাঁ, আমার লাইফলাইন সে। ইলোরার মুখেও হাসি ফুটে উঠল। বাহ, তোমাকে বোধহয় খুব ভালোবাসে। মেয়েটি এবার লজ্জা পায়, মাথা দুলিয়ে পাল্টা প্রশ্ন করে, সবাইকেই তো কেউ না কেউ ভালোবাসে। ইলোরার হৃদয় হঠাৎ এমন কথায় থমকে যায়, তার বুকে হঠাৎ সে খানিকটা চিনচিনে ব্যথার অস্তিত্ব অনুভব করে। মেয়েটি ইলোরার নীরব থাকা দেখে প্রশ্ন করে, তুমি ভারী মিষ্টি, তোমাকে তো কারো অনেক ভালোবাসার কথা। ইলোরা শূন্য দৃষ্টি নিয়ে সেদিকে তাকায়, তার দুচোখ ছাপিয়ে ভেসে আসে ক্যাপ্টেন আরহাম তাওসিফের সুদর্শন মুখখানা। বিড়বিড় করে সে বলে ওঠে, না, সে কাউকে ভালোবাসতে পারে না, তার মতো পাথর হৃদয়ের মানুষের মনে কখনো ভালোবাসা জন্মাতে পারে না। জেরিন তার ক্যামেরা নিয়ে এপাশ থেকে ওপাশে দৌড়ে দৌড়ে তুমুলভাবে ব্লগিং করছে। ছোটাছুটির এক পর্যায়ে পরনের লেহেঙ্গাতে সামান্য টান অনুভব করে সে মুখের অবিরাম বকবকানি থামিয়ে পেছনে ফিরে আবিষ্কার করে রাফিকে। ছেলেটিকে সে সেদিনই দেখেছে। রাফি জেরিনের মুখপানে চেয়ে আচমকা বলে ওঠে, হেই টিকটকার লেডি, লাফালাফি তো ভালোই করো। মুহূর্তে জেরিনের মুখাবয়ব পাল্টে যায়। এই মিস্টার, কাকে টিকটকার বললেন? আজব তো, আমি ব্লগ করছি, চোখে দেখেন না? ব্লগ আর টিকটক আলাদা জিনিস। ওই একই। যেই লাউ সেই কদু। শাট আপ, আমাকে দেখে টিকটকার মনে হয়? না, তা না দেখে মাশাআল্লাহ মোটামুটি সুন্দরী হিসেবে চালিয়ে দেয়া যায়। মুখটা সামলান, আমার রাগ উঠলে কিন্তু এখানে এক পা দাঁড়ানোর সাহস পাবেন না। আচ্ছা, বেশ ভালো, তো দেখান দেখি আপনার রাগ। আমি অবশ্য ফ্রিতে কোনো কিছু দেখা মিস করি না। জেরিন এবার তেতে ওঠে, নাকের পাটা ফুলিয়ে এগোতে নেয় সে। রাফি হেসে পিছাতে থাকে, পাশ থেকে সুভা তাদের এই কাণ্ডকারখানায় ফোর্ন কাটে। ওহো, জেরিন আজ রাগ নেই বলে কাউকে দেখাতে পারি না। রাফি সুভার দিকে তাকিয়ে ফিচলে হেসে বলে ওঠে, চাইলে আমি তোমার রাগও দেখতে পারি। পাশে হাস্যরত রাফির বন্ধুদের মধ্য হতে আবারও কলরব ওঠে। একাই সব নিস না মামা, আমরা কি ফাউ সব? ব্লু ম্যাশো অফ হোয়াইট পাঞ্জাবিতে বরবেশে ৮৬ সুদর্শন ক্যাপ্টেনের পুরুষসুলভ হৃদয়ে তোলপাড় জাগানো সৌন্দর্য ঘিরে ড্রয়িং রুম জুড়ে রমণীদের মাঝে চলছে ব্যাপক কানাঘুষা। গম্ভীর মেজাজের ভাবলেশহীন ফর্সা সুশ্রী যুবকের ছোট করে ছাটা চুল, বাম হাতে রোলেক্স মডেলের ওয়াচ, তীক্ষ্ণ গভীর শীতল দৃষ্টির অধিকারী নৌ ক্যাপ্টেনের অস্তিত্বের মাঝে বড্ড অপ্রস্তুত বোধ করছে নৌরিন। রূপালী জরির সূক্ষ্ম কারুকার্য খচিত শুভ্র নীলাভ রঙা লেহেঙ্গা গায়ে জড়িয়ে বধূবেশে বহুল আকাঙ্ক্ষিত সেই যুবকটির পাশে নৌরিন বসে আছে। মাথায় ম্যাচিং অফ হোয়াইট স্কার্ফে যেন তার অপ্রকাশিত সৌন্দর্যের সংজ্ঞা ঠিকরে পড়ছে। মেকআপবিহীন শ্বেত সরল মুখ জুড়ে লজ্জার লালচে আভার বিচ্ছুরণ। বিয়েটা খুব প্রশান্তিকর পরিবেশে সম্পাদন হলো। ৩ শব্দের উচ্চারণে পবিত্র পরিণয় জোড়া লাগানো দুটি সত্তাকে একত্র করে হাফ ছেড়ে ওঠেন যুথিকা বেগম। রুমভর্তি মানুষের ভিড়ে মেয়ের মুখে আম্মু ডাক শুনে সামলাতে পারেন না নিজেকে। তোফায়েল তালুকদার এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে পরিস্থিতি সামাল দেন, তবে সে নিজেও প্রাণপ্রিয় একমাত্র মেয়ের বিচ্ছেদে মেয়েকে বুকে জড়িয়ে কাঁদেন। আত্মার সম্পর্কের বান্ধবীদের উপস্থিতি তার সাথে সর্বদা আঠার মতো লেগেছিল। জেরিন সুভাকে বুকে জড়িয়ে হুহু করে কান্নায় প্রায় বেসামাল হয়ে পড়েছিল পরিস্থিতি। প্রিয় বান্ধবীর বিয়োগান্তক বিদায় জেরিন ও মুষড়ে পড়ে পরক্ষণেই টিটকারি করে জানায়, চিন্তা করিস না, কালকেই গিয়ে নিয়ে আসবো, তারপর আবার সব আগের রুটিন। রিয়ান সেই যে বিকেল থেকে তেরছাভাবে কান্না জুড়ে দিয়েছে, সে তার বোনের এভাবে চলে যাওয়া মানতে নারাজ। সে নিজেও যাবে।
অতঃপর রোহান জিমের অব্যর্থ প্রচেষ্টায় স্থির হয় সে কান্না বন্ধের বিনিময়ে সে বাফেট ডিনার শেষে 3D কার নেবে। সে তবুও নৌরিনের সাথে সে যাবে। জুথিকা বেগম ছেলের একরোখা জেদের কাছে হার মানেন। ছোট মামির সাথে রিয়ানকে পাঠানোর বন্দোবস্ত ঠিক করা হয়। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নবদম্পতির প্রস্থান অভিমুখে যাত্রা শুরু করে। তোফায়েল তালুকদার বেশ কিছুক্ষণ নিজ মেয়ে জামাইয়ের সঙ্গে একান্তে আলাপচারিতা করেন। অতঃপর পুষ্পসজ্জিত বিশালাকা গাড়ির সম্মুখে নিজ মেয়ের হাত মুঠোয় পুরে ধীরে ধীরে অপর পাশের দীর্ঘকায় সৌষ্ঠপূর্ণ সুদর্শন পুরুষের হাতে তুলে দেন তিনি। ক্যাপ্টেন আরহাম তাওসিফ তার শীতল হাতের ওপর তুলে দেওয়া উষ্ণ নরম হাতটিকে খুব সাবধানে শক্ত করে চেপে ধরে। তোফায়েল তালুকদার ভারাক্রান্ত চোখমুখে অস্পষ্ট স্বরে বলতে শুরু করেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্নটিকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। ও আমার বড্ড যত্নের মেয়ে। ঠিক এই মুহূর্ত থেকে ওকে আগলে রাখার ভার এখন তোমার ঘাড়ে পড়ল। ওকে তুমি যত্নে রেখো। বিনয় অবনত দৃষ্টি তুলে তোফায়েল তালুকদারের চোখে চোখ রাখে ক্যাপ্টেন আরহাম তাওসিফ সশ্রদ্ধ দৃষ্টি রেখেই বলতে শুরু করে, আপনার যত্নে রাখা ফুল আমার অধীন বাবা। তাকে যত্নে রাখাটা আমার হৃদয়ের সাথে করা অঙ্গীকার। আলহামদুলিল্লাহ। আন্ত নৌরিন নিভৃতে চোখ তুলে তাকায়। দৃঢ় কণ্ঠের সুপুরুষটির পানে তার কান্নমিশ্রিত চোখমুখে একরাশ অসম অনুভূতি খেলে যায়। সুবিশাল ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম কোণের বাগানে ইজি চেয়ারে বসে আছে ইলোরা আনা। গতকাল বিকেলে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে তাকে, তবে সারাক্ষণ প্রায় বেড রেস্টের কঠিন শর্তে। বাগানে ঝেঁকে আসা পায়রাগুলোর উদ্দেশ্য একটু পরপর মটরশুঁটি ছিটিয়ে যাচ্ছে সে। হসপিটাল থেকে আসার পর তার মনটা বেশ ফুরফুরে মেজাজে আছে। কিছুক্ষণ পর বান্ধবী হৃদিতার সাথে সেন্ট্রাল পার্কে যাওয়ার পরিকল্পনা করছে সে। ফোন কলের শব্দে উঠে দাঁড়ায় ইলোরা। মোস্তফা কামাল বারবার সাবধান করে গেছেন এই শরীরে বাইরে না যেতে, কিন্তু চঞ্চল মনের সুপ্ত আকাঙ্ক্ষা উপেক্ষা করতে পারে না সে। নেভিয়ান সাহেবের অনুপস্থিতিতে রেঞ্জে ঢুকতে একটু ইচ্ছে করছে না তার। উবু হয়ে সাদা পায়রাটার পাখা জাপটে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসলো সে। পায়রাটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ইলোরা হেসে পায়রাটাকে আকাশের দিকে ছুড়ে দিয়ে সশব্দে বলে উঠল, পায়রা, ওনাকে একটু জলদি রুটে ফেরার চিঠি দিয়ে আসবে। আমার আজ বড্ড অস্থির লাগছে। পায়রাটি ফটফট শব্দ তুলে ঊর্ধ্বে উড়ে গিয়ে আবারও ঘুরে ঘুরে বাগানের টিলায় ফিরে আসলো। পশ্চিম আকাশে মেঘ করেছে। খানিকটা ঝড়ো হাওয়াও বইছে আশপাশে। একমনে সেদিকে তাকিয়ে ভাবে সে আজ বোধহয় বাইরে যাওয়া হবে না। হৃদিতার ডাকে সম্বিত ফিরে পায় ইলোরা। চটজলদি সে রুমের দিকে ছোটে। আবিষ্কার করে হৃদিতার অশান্ত অস্থির বিমর্ষ রূপ। হাঁপাচ্ছিস কেন হৃদি? কি হয়েছে? ইলোরা, তুই এখনো স্বাভাবিক আছিস? ইলোরা ভ্রু কুঁচকে তাকায় তার বান্ধবীর পানে। মানে আমি অস্বাভাবিকই বা থাকবো কেন? হৃদিতা এবার সিরিয়াস মুখভঙ্গি করে অস্থির হয়ে বলে, তোর ক্যাপ্টেন কোথায় জানিস না এখনো? মানে কি বলছিস? উনি তো ছুটিতে। ইলোরা, ক্যাপ্টেন আরহাম তাওসিফ ইজ ম্যারিড ফ্রম টুডে। ইলোরা বোকা বোকা চোখে হৃদিতার প্রলাপ শোনে। হৃদি, তুই পাগল হলি? আমি কি এখন কনে সাজে? যে ক্যাপ্টেন বিয়ে করবে? বাবা মাত্র তার সাথে কথা বলেছেন বুঝলি। ইলোরা, ব্যাপারটা বুঝছিস না? ইনস্টাগ্রামে তুমুল হইচই পড়ে গেছে। আচমকা স্ট্যাটাসে তোর ক্যাপ্টেন তোকে নয় অন্য কাউকে বিয়ে করেছে। ইলোরা, আমি তোকে দেখাচ্ছি। হৃদিতার কথা ইলোরার গোটা শরীর ইলেকট্রিক শক খাওয়ার মতো স্থবির হয়ে যায়। মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায় সে। অস্ফুটে চিৎকার করে ওঠে সে। কি? কাপা কাপা হাতে মোবাইল হাতে তুলে নেয় ইলোরা। তার স্তব্ধ নিশ্চল দৃষ্টি স্থির হয় স্ক্রিনের হাস্যোজ্জ্বল মুখে দাঁড়ানো তার অতি পরিচিত যুবকটির পাশের বধূবেশে সজ্জিত অর্ধবনত তরুণীরা। ছবিটির পানে মাথা ঝিমঝিম করে ওঠে তার। পা দুটো টলতে টলতে ভারসাম্যহীন হতে নেয়। প্রবল অবিশ্বাস মাখা রক্তশূন্য ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রয় সে। অসম্ভব, এটা তার ক্যাপ্টেন হতেই পারে না। চাঁদহীন অমাবস্যা আকাশ। অবিরামভাবে এক লয়ে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ঝড়ো হাওয়া বয়ে বেড়াচ্ছে। আরহামের রুমের দরজা হাট করে খোলা। দোতলার সর্ববামের পরিপাটি গোটা রুমের সর্বত্র খুব সুন্দরভাবে রজনীগন্ধা আর রঙিন জারবেরার কম্বিনেশনে সুসজ্জিত। শ্বেত সফেদ চাদরের ওপর অসমভাবে গাঢ় লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখা হয়েছে। সমস্ত কোলাহল যেন নির্জনতায় পরিপূর্ণ।
সকল আনুষ্ঠানিকতার তোড়জোড় সমাপ্ত পরিবেশে রাতের গাঢ় অন্ধকারে অতিপ্রাকৃতিক এক স্তব্ধতা চারিদিকে। ভারী লেহেঙ্গা ছেড়ে নৌরিনের পরনে মাখন রঙের পাড়ের শুভ্র শ্বেতাব রঙের একটি শাড়ি। উজ্জ্বল রঙের একহারা গড়নে কোমলতা ঠিকরে পড়ছে। অদ্ভুত এক অনুভূতি রং সংমিশ্রণে ভীষণ লাস্যময়ী দেখাচ্ছে তাকে। লম্বা অবিন্যস্ত চুলগুলো অসমভাবে সারা পিঠ জুড়ে পড়ে আছে। একটু আগেই সে ফ্রেশ হয়েছে। খট করে শব্দ হয় ওয়াশরুমের দরজায়। ক্যাপ্টেন আরহাম তাওসিফ। অফ হোয়াইট টি শার্টের অর্ধেক বাটনগুলো খোলা। টাওয়েল মাথায় ঘষতে ঘষতে বেরিয়ে আসলো সে। নৌরিনের পা দুটো আর্স্ট হয়ে আসে। চোখ তুলে তাকায় সেদিকে। আরহাম হাতের টাওয়েল সোফায় ছুঁড়ে মারে। তার মুখবায়ব শান্ত স্থির। আনইজি ফিল হচ্ছে। ভরাট কণ্ঠের সম্বোধনে অদ্ভুত এক লাস্যতা ঘিরে ধরে তাকে। তড়িৎ গতিতে জবাব দেয়, জি না, ঠিক আছি। আরহাম ক্যাবিনেট ছেড়ে এগিয়ে আসে নৌরিনের দিকে। মুখোমুখি হয় নব্য তরুণীরা অসহিষ্ণু মুখপানে। সম্মুখে এগিয়ে আলতো করে হাত চেপে ধরে তার হাত, অনুভব করে সদ্য বিবাহিতা তরুণীরা উষ্ণ অস্থিরতা। আচমকা আলতো স্পর্শে মুখ তুলে তাকায় নৌরিন। তার হৃদয়ে অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয়ে চঞ্চল হয়ে ওঠে। বেসামাল বিদ্রোহে চোখমুখ থেকে প্রবল অস্থিরতা প্রকাশ পায়। আরহাম খুব সন্তর্পণে দৃশ্যটি অবলোকন করল। ঘুম? সুগভীর কণ্ঠের প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে না সূচক অর্থ করে নৌরিন। আরহাম পুনরায় সুধায়, ট্র্যাডিশনাল ড্রেস প্রবলেম হচ্ছে? মাথা নিচু করে আবারও ওপর নিচ করে সে, যার অর্থ শাড়ি পরাতে সে নতুন। আরহাম নিবিড়ভাবে সামনের মেয়েটির নড়াচড়ার প্রত্যেকটি মুভমেন্ট লক্ষ্য করে, কমফোর্টেবল ড্রেস পরা যেত না? অদ্ভুত এমন প্রশ্নে খানিক দমে যায় সে, স্বগতোক্তি করে আম্মু বললেন। আম্মু বললেন? পরপর বিরতিহীনভাবে করা প্রশ্নের মালিকের দিকে এবার দৃষ্টি ফেলে নৌরিন। মোহময় দু চোখের অসংযত দৃষ্টি লক্ষ্য করে দারুণ সংকুচিত হয় সে। আপনার নীল পছন্দ জন্য। নৌবহরের তীক্ষ্ণ মেজাজের সুদক্ষ ক্যাপ্টেন স্থির দৃষ্টিতে তাকায় সন্তর্পণে সপ্তদর্শী মেয়েটির চোখে চোখ রাখে। হাতের চাপটা আরেকটু দৃঢ় করে গভীর কণ্ঠে শুধায়, নও রিন? শীতল নিষ্কম্প স্পর্শে খানিকটা কেঁপে উঠল সে। চিকন ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে তার। মাথা উঁচু করে দীর্ঘদেহী সুদর্শন পুরুষটির পানে তাকালো সে। অস্পষ্ট নিস্তেজ স্বরে জবাব দিল, জি। আরহাম তার সর্বাঙ্গে দৃষ্টি প্রসারিত করে কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, ডিবেটের লিডারশিপে তো দেশব্যাপী চ্যাম্পিয়ন, এত নার্ভাস হচ্ছেন কেন? নৌরিন মুহূর্তে চোখ বন্ধ করে ফেলে অসম ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে, আমি নার্ভাস নই ক্যাপ্টেন। আরহাম তার জোর করে ম্যাচিউরড সাজার এ পর্যায়ে মৃদু হেসে ফেলে নীরব নিস্তব্ধ পরিবেশে শব্দটুকু ভীষণ মোহনীয় ঠেকে। অসহিষ্ণু হাত দুটো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে নৌরিনের সুগঠিত পাতলা কোমর অস্পষ্ট স্বরে পুনরায় শুধায়, সত্যিই নার্ভাস নন আপনি? দৃঢ় সৌষ্ঠ্যপূর্ণ নৌ ক্যাপ্টেনের অসম স্পর্শের জের নরম স্পর্শকাতর শরীরে যেন ভয়ঙ্কর ইলেকট্রিসিটি গ্রাস করে নেয়। আরহাম আরেকটু ঘনিষ্ঠ হয় তার। ক্যান আই টাচ ইউ ম্যাম? বাইরে বর্ষণের তেজ ক্রমান্বয়ে বাড়ছে। থেমে থেমে বজ্রপাতের ভারী আওয়াজ ভেসে আসছে। রুমের ফুটন্ত রজনী গোলাপের সাথে বৃষ্টির সোদা গন্ধে নেশালো একটা সুবাস রুমময় ঘুরে বেড়াচ্ছে অদূরে। ব্লুটুথে লো ভয়েজে স্রোতস্বিনীর লিরিক্সটা বাজছে। মেন্স পারফিউমের ঝাঝালো গন্ধ আর আরহামের নিখাদ গভীর কণ্ঠে মাথা ধরে যায় নৌরিনের। নীলাভ অন্ধকারেও সে স্পষ্টত বুঝতে পারে আরহামের নেশালো কণ্ঠের প্রত্যেকটি শব্দ। অদূর থেকে বজ্রপাতের একটা মিহি শব্দ ভেসে আসে। ব্যতিব্যস্ত খেয়ালেই সামনে দাঁড়ানো যুবকটির বুক খামচে ধরে অস্থির হয়ে আসা ছোট্ট দেহটা যেন তার প্রশস্ততায় সঁপে দিতে ব্যাকুল সে। আরহাম তাকায় নমনীয় কোমল দেহের মেয়েটির দিকে। ফর্সা স্বর্ণাভ বাচ্চা মুখশ্রী লজ্জার লালিমায় এক অপরূপ রূপ ধারণ করেছে। ঘন পাপড়ি বিশিষ্ট হরিণী চোখ দুটো অদ্ভুত এক মোহে বোঝা। দৃঢ় বক্ষদেশে পরপর আনাড়ি হাতের আলতো ছোঁয়া নৌ ক্যাপ্টেন আরহাম তাওসিফের হৃদয়ে বেশখানিক বিদ্রোহ সৃষ্টি করে। সে খুব সাবধানে হাত ঘুরিয়ে নৌরিনের ঘাড় স্পর্শ করে। কানের লতিতে ঠোঁট ছোঁয়ায় ফিসফিসিয়ে বলে ওঠে, ম্যাম, আমি আসার আগেই জ্বর বাঁধিয়েছেন, আমি এবার ছুঁয়ে দিলে? মিষ্টি লজ্জার আড়ষ্টতায় চোখ দুটো খিচে বন্ধ করে কম্পমান মুখ নামিয়ে নেয় নৌরিন। নরম উষ্ণ শরীরে আরহামের দৃঢ় শীতল স্পর্শে লজ্জাবতীর শাখার ন্যায় নেতিয়ে যায় সে।
বজ্রপাতের ভীষণ আওয়াজে আরহামের বদ্ধ আলিঙ্গনে আবদ্ধ হয় সপ্তদর্শী তরুণী। থেমে থেমে আসা বিকট শব্দে তার চোখমুখ জুড়ে ভয় লক্ষ্য করে আরহাম। নিনির্মেষ খোলা চুলগুলোয় মুখ ডুবিয়ে লালাভ চিকন নাকটাতে ছোট্ট একটা চুমু বসিয়ে দেয় আদুরে গলায়, বলে, ডোন্ট আফ্রেইড, আপনার ক্যাপ্টেন তো আছে। ড্রয়িং রুমে সবিতা বেগম এবং ফিরোজা পারভিন বসে আছেন। তাদের চোখমুখ দেখে বোঝা যাচ্ছে খুব আয়েশি ভঙ্গিতেই তারা খোশ আলাপ করছেন। মাহবুব রহমান প্রবেশ করলেন তাদের মাঝে। ফিরোজা পারভিন স্বামীর উদ্দেশ্যে উঠে টেবিল থেকে চায়ের কাপ হাতে তুলে আনলেন। মাহবুব রহমান প্রশান্তিসূচক শব্দ করে সোফায় বসলেন। আরহামের ছুটি তো বেশি নেই। সবিতা বেগম সম্মতি দিয়ে পরপর বলে উঠলেন, ভাইজান জানেন ই তো খুব টানাপোড়েনের মধ্যে বিয়েটা সম্পন্ন হলো, এর মধ্যেই তার যাওয়ার তাড়া। মাহবুব রহমান মাথা নাড়ালেন, চায়ের কাপটা সশব্দে টেবিলে রেখে বললেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা করা অন্তত জরুরি। ওর সাথে কথা বলছি আমি, মাত্র বিয়ে হলো কয়েকটা দিন, অন্তত দুজনের ছুটি কাটানো উচিত। সবিতা বেগম কণ্ঠ নরম করলেন, বিয়ের ব্যাপারে আমার সব কথা শুনে সে সব খুশি মনে মাথা পেতে নিয়েছে। আমি জানি আমার ছেলে কশ্চিনকালেও আমার অবাধ্য হওয়ার কথা চিন্তা করবে না, তবে ভাইজান আপনাকে সে বরাবরই সম্মান করে, আপনার আবদার সে ফেলতে পারবে না। ফিরোজা পারভিন জায়ের কথার প্রেক্ষিতে বলে উঠলেন, সবিতা ঠিকই বলেছে, তুমি বরং ওদের দুজনকে একান্তে কিছু সময় কাটানোর ব্যবস্থা করো। ছেলেটা সেই যে চাকরিতে ফিরে ব্যস্ত হয়ে যাবে, তার দেখা পাওয়া তো আর একদম সহজ হবে না, আর নৌরিনের সামনে পরীক্ষা। দুজনকে যেহেতু একসুতোয় বেঁধে দেয়া হয়ে গেছে, তাই তাদের একে অপরের আন্ডারস্ট্যান্ডিংটা এই মুহূর্তে খুব বেশি জরুরি। মাহবুব রহমান মনোযোগী শ্রোতার মতো তাদের কথা শুনলেন। গম্ভীর মুখে কিঞ্চিত উজ্জ্বলতা ফুটিয়ে বললেন, সামনের ছুটিতে তো আরহাম বাড়ি ফিরবে। ভাবছি তখন সিলেট ট্যুরের বুকিংটা দিয়ে দেই, আর এমনতেও আমি কয়েকদিন বাসায়ই থাকছি। কি বলো? ফিরোজা পারভিন স্বামীর দিকে উৎসুক ভঙ্গিতে তাকিয়ে বলে উঠলেন, ওদের বাড়ি থেকে ফিরুক আগেই তোমার গুণধর ভাতিজাকে এসব জানিও না। কাজের দোহাই তো তার মুখে সর্বক্ষণের জন্য সাজানো থাকে। সবিতা বেগম তাদের এই যৌথ সলাপরামর্শে হাফ ছেড়ে উঠলেন। সিলেটে যদি আপনার ভাতিজা যেতে রাজিই হয়, তাহলে মনীষাদের বাসাতেও ঘুরে আসুক। আপাত বিয়েতে আসতে পারলেন না, ওরা গেলে প্রচণ্ড খুশি হবেন। ফিরোজা পারভিন মুখ ঘুরিয়ে বললেন, মনীষা তোমার ফুফাতো বোনের ওই মেয়েটা না, যার সাথে গত বছর আরহামের বিয়ের কথা চলছিল? সবিতা বেগম হ্যাঁ সূচক শব্দ করলেন। মেয়েটা ঢাকা মেডিকেলে পড়ে এখন। গত কয়েক মাসে ভালোই খোঁজখবর নিত, তারপরে শুনি দুলাভাইয়ের পোস্টিংয়ের অজুহাতে বাসা চেঞ্জ করেছে। নম্বরটি বন্ধ পেয়েছি বেশ কয়েকবার। মাহবুব রহমান তাদের আলোচনায় ফোড়ন কেটে উঠলেন, ছেলে তো সেই ভোর ফজরে উঠে জগিংয়ে বেরিয়েছে, ওদের খাবার রেডি করেছ? সোফার ওপর জেরিন, শুভা, শ্রাবণী গোল হয়ে বসে আছে। তাদের এক একজনের অঙ্গভঙ্গি বলে দিচ্ছে খুব গোপনীয় কোনো কাজে তারা মগ্ন। মাঝে মাঝে তাদের মধ্যে হতে হোহো করে বিকট শব্দে হাসির শব্দ ভেসে আসছে। রিয়ান তাদের মাঝে বসে আছে, তার করুণ মুখশ্রী দেখে যে কেউ আন্দাজ করবে সে খুবই অতিষ্ঠ এই তিন মানবীর খপ্পরে পড়ে। জেরিন ভয়েস রেকর্ডারটা টেনে পুনরায় রিয়ানের মুখের কাছে ধরল। পাশ থেকে শুভা রিয়ানের পিঠে আলতো থাপ্পড় দিয়ে বলে উঠছে, বল বল রিয়ান জলদি। শ্রাবণী মুখ চেপে হাসছে। পরক্ষণেই ফোন মুখের কাছে নিয়ে রিয়ানের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, জেরিন আপু সিঙ্গেল না, কতবার বলবো রাফি বিয়াই? আপুর ৩-৪টা জামাই আছে আর একটা বাচ্চা আছে। রিয়ানের প্রত্যেকটা কথা তারা তিনজন প্রবল উৎসাহে খুব মনোযোগ দিয়ে শুনছিল। রিয়ানের শেষ কথা তাদের কর্ণকুহরে প্রবেশ করতেই শ্রাবণী বিকট শব্দে চিৎকার করে বলল, কি হহ বললি রিয়ান? মুহূর্তেই জেরিনের হাত মেসেঞ্জারের ভয়েস রেকর্ডার বাটন থেকে খসে পড়ল। প্রবল হাসির বেগে হাত থেকে ফোনটি সশব্দে পড়ে গেল নিচে। শুভা তার হাসির চোটে একটা শব্দও করতে পারছে না। হাসির দমকে পেট চেপে হেঁচকি তুলতে তুলতে জেরিনের পিঠে থাপ্পড় দেওয়া শুরু করল সে। শ্রাবণীর চোখে পানি এসে গেছে হাসতে হাসতে। গোটা ড্রয়িং রুমে যেন মুহূর্তেই তুলকালাম কাণ্ড ঘটে গেল। রিয়ান তাদের এমন পাগলাটে হাসি দেখে পরবর্তীতে নিজেও হিহি করে হাসা শুরু করল। কোনোরকমে পরিস্থিতি যখন সামলে আসলো, তখন তাদের এক একজনের চেহারার দশা দেখে পুনরায় একে অপরে হেসে উঠল।
ধাতস্থ হয়ে জেরিন চিল্লিয়ে উঠল, রিয়ানের বাচ্চা, মান সম্মান আমার সিল মেরে দিলি। তোকে বলতে বলেছিলাম আমার একটা জামাই আছে আর 3-4টা বাচ্চাও আছে, কিন্তু তুই কি করলি ভাই? সুভার হেঁচকি কিছুটা থেমে এসেছে, নাক টেনে সে আবারও হোহো শব্দে হাসতে শুরু করল। জেরিন তুই কট। শ্রাবণী ফ্লোরে পড়ে যাওয়া ফোনটি তুলে নিয়ে আসলো। নিজেকে ডবল প্রমাণ করতে গিয়ে 12 ডিগ্রি খেয়ে গেলি জেরিন। 2 হাতে মুখ ঢেকে তাদের উদ্দেশ্য বেশ কয়েকবার গালি দিল জেরিন। মেসেঞ্জারের চ্যাটলিস্টে ইশতিয়াক রাফি নামের আইডিটির উদ্দেশ্য পাঠানো রিয়ানের ভয়েস রেকর্ডটি আনসেন্ড করতেই দেখল অলরেডি সিন ফিরতি ভয়ে যে ট্যাপ করতেই আশপাশ থেকে সুভা শ্রাবণী হামলে পড়ল। তোমার জেরিন আপুকে বলো তার 3-4টা জামাই থাকুক বা বাচ্চা থাকুক আমার সমস্যা নাই, তবে সে যেন সিঙ্গেল হয়। আরেক দফা হাসির দমকে ফেটে পড়ল তারা সবাই। আরহামের রুমের সাথে লাগোয়া বেলকনি, গোটা বেলকনি জুড়ে গাঢ় সবুজ ঘাসের ম্যাট বসানো। ডান দিক থেকে ক্রমান্বয়ে ছোট ছোট নামবিহীন নানা প্রজাতির গাছগুলো বাম দিকে খুব সুন্দর স্টেপে সাজানো। এক নজরে চোখে পড়লেই মন মানতে বাধ্য শোভিত কর্নারটির মালিক বেশ শৌখিন। নৌরিন বেকনিতে পা রেখে ঘুরে ঘুরে চারপাশ পরখ করল। মুগ্ধ দৃষ্টিতে সদ্য ফোটা রেইনলিলির পাপড়িতে আলতো করে টোকা দিল। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে বাইরের দিকে তাকালো। নরম মিষ্টি আলোয় প্রকৃতি উজ্জ্বল। গোত্রাতের বৃষ্টিতে সমস্ত কলঙ্ক যেন ধুয়ে মুছে গিয়েছে। আশপাশ থেকে দোয়েলের কিচিরমিচির ভেসে আসছে। গ্রিলে হাত রেখে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল নৌরিন। তার চোখ মুখ রক্ত। গোত্রাতের অসম কিছু মুহূর্তগুলো মানসপটে হানা দেয়। ক্যাপ্টেন আরহাম তাওসিফের গভীর নিষ্কম্প সম্বোধনে দারুণ সংকুচিত হয়ে পড়েছিল সে। দীর্ঘ 16 বছর একজন পরিশুদ্ধ পুরুষের জন্য নিজ হৃদয়ের সমস্ত অনুভূতিগুলো সুপ্ত রেখেছিল সে। পবিত্র হালালের সান্নিধ্যে দীর্ঘদিনের জমানো অব্যক্ত অনুভূতিগুলো যেন ঠিকরে পড়েছিল। সমস্ত আকুতিকে তুচ্ছ করে যখন আরহামের প্রশস্ত বুকে জড়িয়ে থাকাবস্থায় সে ফুপিয়ে কেঁদে উঠেছিল, তখন অপর পাশের মানুষটি প্রবল অস্থিরতায় আলতো যত্নে বুক থেকে তাকে উঠিয়ে পাতলা মুখশ্রী নিজ মুখের সামনে এনে সাগ্রহে শুধিয়েছিল, কান্না কেন ম্যাম? বেসামাল অস্থির হয়ে ক্রমাগত ফুপিয়ে ফুপিয়ে কান্নার রেশ থামার যখন সে কোনো লক্ষণ দেখছিল না, তখন সে তার ডান হাতটা দিয়ে ধীরে ধীরে নৌরিনের গাল বেয়ে পড়া অশ্রুগুলোর অস্পষ্ট চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে দিতে বলেছিল, আপনার বাবাকে কথা দিয়েছি তার অতি মূল্যবান রত্নটিকে আমি খুব যত্নে রাখব। সে সুযোগ দিবেন না আমায়? নৌরিন ক্যাপ্টেন আরহাম তাওসিফের সেই দৃঢ় কণ্ঠের সামনে আন্ত হয়ে পড়েছিল। কাপা কাপা স্বরে জবাব দিয়েছিল, আমি সেই সুযোগ দিতে বাধ্য ক্যাপ্টেন। আরহাম নির্মল হেসে প্রত্যুত্তর করেছিল, আপনি কোনো কিছুতেই বাধ্য নন ম্যাডাম। শুধুমাত্র আপনার আসন্ন সুবিস্তৃত ক্যারিয়ারে আপনার সেই বাধ্যবাধকতার প্রয়োগের ক্ষেত্রে কঠোর হব আমি। স্পষ্ট সেই জবাবে নৌরিন প্রথমবারের মতো আরহামের মুখপানে সরাসরি তাকিয়েছিল। তার উজ্জ্বল দৃষ্টির সম্মুখে নিঃশব্দে ঢোক গিলে কিঞ্চিত হাসির রেশ ফুটিয়ে সে বলে উঠেছিল, আপনার সেই কঠোরতা মাথা পেতে নেব। আরহাম জবাব শুনে খানিক হেসেছিল। দৃঢ় হাতে চেপে ধরা বাঁধন ঢিলে করে ফিসফিস করে বলেছিল, অনেক কান্নাকাটি করেছেন, টায়ার্ড আপনি, ঘুমান। সম্পূর্ণ অপরিচিত জায়গায় অজ্ঞাত অচেনা সুদর্শন যুবকটির পাশে গভীর আচ্ছন্নে ঘুমানো নৌরিন কেমন যেন আকাশসম নিরাপদ বোধ করছিল। অদ্ভুত প্রশান্তিতে তার সারা শরীর আবিষ্ট হয়ে পড়েছিল। পেছনে কারো অস্তিত্ব অনুভব করে সে চমকে ঘুরে তাকায়। অযাচিতভাবে আরহামের হঠাৎ প্রবেশে খানিকটা হতচকিত হয়ে পড়ে সে। জ্বর কমেছে? জি মানে হ্যাঁ না। তার হতবিহ্বল হয়ে করা উত্তরে ওপাশের যুবকটির ভ্রু খানিকটা কুঞ্চিত হয়ে পড়ে। ডেস্কে মেডিসিন রাখা আছে। নিয়েছি তো, তড়িৎ কণ্ঠে জবাব দিয়ে নৌরিন পাল্টা প্রশ্ন করে, বাগানের এ ফুলগুলো আপনার? না তো, আমার ফুল তো শুধুমাত্র একটাই। অদ্ভুত এমন উত্তরে নৌরিন ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় সামনের যুবকটির পানে বোকা কণ্ঠে জিজ্ঞেস করে, কোনটা আপনার ফুল? আরহাম এগিয়ে নৌরিনের নিকটবর্তী হয়ে গায়ের সাথে প্রায় লেপ্টে দাঁড়ায়। মাথাটা ঝুঁকিয়ে তার মুখের সামনে নিজের মুখটি নিয়ে আসে, কণ্ঠ খাদে নামিয়ে শুধায়, এই তো এইটা। আরহামের হঠাৎ এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকায় নৌরিন। ব্যাপারটি বুঝতে কিছুক্ষণ সময় লাগে, তার পরক্ষণেই পাতলা গাল দুটো রক্তাভ হয়ে ওঠে। নি আমি আমি পানি খাবো। নৌরিনের এরূপ অস্থির হয়ে আসা কাহিল অবস্থা বেশ উপভোগ করে আরহাম।
মুচকি হেসে এক হাত বেলকনির গ্রিলে রেখে তাকে বাহুডোরে বন্দি করে নেয় সে। নওরিনের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে দিবে। আরহাম এবার শব্দ করে হেসে ওঠে। মাথাটা আরো নিচু করতেই পকেটে থাকা ফোন বিশ্রী শব্দে ভাইব্রেট করে ওঠে। থেমে যায় আরহাম, তবে তার দৃষ্টি নওরিনের মুখে আবদ্ধ। নওরিন তড়িৎ গতিতে বলে ওঠে, আপনার ফোন তো? ইম্পর্টেন্ট কল হতে পারে। আরহাম ধীরে সুস্থে ফোনটা হাতে নেয়। আননোন নাম্বার দেখে খানিকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে একটা মেয়েলি কণ্ঠস্বর, ক্যাপ্টেন, আমি ইলোরা আনা। অ্যাডমিরাল মোস্তফা কামাল তার রুমে বসে গভীর চিন্তায় আচ্ছন্ন। তার কপালে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। দীর্ঘ 5 বারের মতো মেয়ের দরজায় করাঘাত করেও সারা শব্দ পাচ্ছেন না তিনি। এবারে তার ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেল। অজানা আশঙ্কায় মেয়েকে সশব্দে ডেকে উঠলেন। ওপাশ থেকে এবারও কোনো কিছু শুনতে পাওয়া গেল না। দীর্ঘ কয়েক মিনিট পর ওপাশ থেকে দরজাটা নিঃশব্দে খুলে গেল। মোস্তফা কামাল দ্রুত মেয়ের রুমে প্রবেশ করলেন। দুশ্চিন্তায় তার শরীরে রীতিমতো ঘাম ছুটে গেছে। অন্ধকার নিস্তব্ধ ঘরের মধ্যে ডেকে উঠলেন তিনি, ইলোরা মা আমার। বিছানার এক কোণে মেয়েকে প্রায় অচেতন অবস্থায় দেখে তার বুক হাহাকার করে উঠল। সেদিকে এগিয়ে মেয়ের 2 গালে আলতো থাপ্পড় দিয়ে মোস্তফা কামাল প্রায় আর্তনাদ করে উঠলেন। ইউনিটের পরিচারিকাগণ সেই চিৎকারে ছুটে এলো ইলোরার ঘরে। অ্যাডমিরাল মোস্তফা কামাল দ্রুত তার পালস চেক করলেন। পরক্ষণেই চোখ উজ্জ্বল করে রুমে জড়ো হওয়া পরিচারিকার উদ্দেশ্য বললেন, অ্যাম্বুলেন্স কল করো জলদি। ইলোরা সেন্সলেস। মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া আকস্মিক কাণ্ডে মোস্তফা কামাল স্তব্ধ। গেইটে সশব্দে প্রাইভেট অ্যাম্বুলেন্স ঢোকার সাইরেন পাওয়া গেল। মেয়ের পাশে হন্তদন্ত হয়ে তিনি ছুটতে লাগলেন হসপিটালের উদ্দেশ্যে। তার গোটা পৃথিবী যেন মুহূর্তেই ওলটপালট হয়ে যাচ্ছে। তালুকদার ভিলা নব্য অতিথি যুগলের আগমনে গমগম করছে। জুথিকা বেগম ত্রস্ত পায় নতুন মেয়ে জামাইয়ের আপ্যায়নের তদারকিতে ব্যস্ত। ওই বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে গেল। নওরিন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। শরীরে প্রচণ্ড জ্বর বাঁধিয়ে বসেছে, তবে নিজ বাড়িতে ফিরে তার অকৃত্রিম চঞ্চলতা বলে দিচ্ছে দিব্যি সুস্থ সে। রিয়ানকে নিয়ে ওই বাড়িতে তার ছোটমামির বেশ বেগ পোহাতে হয়েছে, তাই সেও আত্মহারা হয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। মূলত সে কিচেন রুমের আশেপাশে ঘুরঘুর করছে বেশি। তার মতে তার নতুন ভাইয়ার হাতে আনা গোটা 10 ব্যাগে সে তার লোভনীয় কোনো আইটেম দেখেছে, কিন্তু কিছুক্ষণ আগে জুথিকা বেগমের করা ধমক আর তোফাইল তালুকদারের চোখ রাঙানিতে আপাতত সংযত আছে সে। মাঝে মাঝে ড্রয়িং রুমে জেরিন শুভ্রাদের আড্ডায় উকি দিয়ে আসছে সে। আপাতত তাদের সম্মুখে সে যাচ্ছে না, যতই লজেন্সের লোক দেখাক। কালকের হেনস্থা সে খুব করে মনে রেখেছে। সে মনে মনে ঠিক করে রেখেছে ওরা বেশি বুঝলেই জনে জনে বলে বেড়াবে তাদের অপকীর্তির কথা। সোফায় গোল হয়ে বসে আছে নওরিন। তাকে ঘিরে জেরিন, শুভ্রা, শ্রাবণী। উৎসুক হয়ে এবার শুভ্রা মুখ ভেঙচিয়ে বলে উঠল, সামনের মাসে বিয়ে আমিও করছি, তোরা শুনে রাখো। বিয়ে করে সোজা মালদ্বীপ ট্যুর, 6 মাস কাটিয়ে একেবারে ফিরে আসব। শ্রাবণী সুর করে বলে উঠল, 3-4টা বাচ্চা কাচ্চা পয়দা করে একবারে ফিরিস, তাহলে এক চান্সে 3-4টার খালামণি হব। জেরিন শুভ্রার উরুতে একটা থাপ্পড় দিয়ে ধমক দিল, আল্লাহর ওয়াস্তে থামবি? নওরিন, তারপর কি হলো? তুই আগে জড়াই ধরলি নাকি ভাইয়া? নওরিন প্রবল বিতৃষ্ণা নিয়ে তার অসম্ভব ঠোঁটকাটা বান্ধবীদের দিকে ফিরে তাকালো। সভ্য হ। এরকম ক্যাপ্টেন থাকলে হয়ে যেতাম, ট্রাস্ট মি। আচ্ছা, তোর কবুল বলার সময় কি আমার জন্য একটুও করুণা হলো না নওরিন? আমি সারা জীবন কার মোটিভেশনে চিরকুমারী থাকবো, জবাব দে। শুভ্রার এহেন প্রশ্নে বাঁকা চোখে তাকায় নওরিন। একটু আগে প্ল্যান করলি 3-4 বাচ্চার মা হওয়ার।
এহেম এহেম, আসলে আবেগ বুঝলি, আবেগে কত কি মানুষ বলে ফেলে, তবে এবার ফাইনাল, এখন থেকে আবেগের যথার্থ ব্যবহার করব। তার আগে বিবেক উন্নত করো বৎস, দয়া করে নওরিনের দেবরকে মায়ার জালে ফাঁসানোর উপায় বলে ধন্য করো আমায়। জেরিনের নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠা কথায় হো হো করে হাসতে থাকে তিনজন। রান্নাঘর থেকে জুথিকা বেগম সেই শব্দে এসে তাদের হাসির ব্যাঘাত ঘটান। দ্বিতীয়বারের মতো তাদের ঘুমোতে যাওয়ার তাগাদা দেন। নওরিন আরহাম বাবা কখন ফিরবে বলে যায়নি কিছু? নওরিন মাথা ঘুরিয়ে জবাব দেয়, না আম্মু, শুধু শুনেছি আর্জেন্ট একটা ডকুমেন্টারি এসেছে, সাথে তার কোন এক কলিগও আছে। জুথিকা বেগম মেয়েকে রুমে ফিরতে বলেন, প্যারাসিটামল খেয়ে নে, আহ্লাদে বৃষ্টিতে ভিজে তো জ্বর বাঁধিয়েছিস। ইলোরার বিমর্ষ মুখের দিকে তাকিয়ে আছেন অ্যাডমিরাল মোস্তফা কামাল। ইলোরা বাবার দিকে নিষ্পৃহ দৃষ্টি ফেলল। জ্ঞান ফেরার পর অবিরামভাবে বাবার কোলে কান্নার পর তার মুখশ্রী অস্বাভাবিক শান্ত। অ্যাডমিরাল মোস্তফা কামালের মুখ গম্ভীর। পাপা, তুমি বলেছিলে আমার শখের জিনিস তুমি এনে দিবে। মোস্তফা কামাল নিশ্চুপ মুখে তার দিকে তাকিয়ে আছে। পাপা, সে কি সত্যিই অন্য কারো? মোস্তফা কামাল মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, শান্ত হও ইলোরা আম্মা, আমার তোমার জন্য এমন হাজার ক্যাপ্টেন উন্মুখ। ইলোরা চিৎকার করে ওঠে, সব ক্যাপ্টেন তো আরহাম তাওসিফ না পাপা। মোস্তফা কামাল মেয়েকে বুকে জড়িয়ে ধরেন, সে তোমার যোগ্য নয়। তুমি তার চেয়েও উন্নত ডিজার্ভ করো মা। তবে তাকে এর চড়া মূল্য দিতে হবে। আমার মেয়ের চোখের জল আনার অধিকার তার নেই। ইলোরা হুহু করে কেঁদে ওঠে, নো পাপা, ইউ হ্যাভ নো রাইটস টু ডু দিস। আমি তাকে চাই পাপা, যে কোনো মূল্যে আমি তাকে চাই, কিন্তু তুমি তাকে কিচ্ছু বলবে না, তুমি তাকে বিন্দুমাত্র কোনো সাফার করাবে না। অ্যাডমিরাল মোস্তফা কামাল মেয়ের দিকে অসহায় হয়ে তাকান, তার চোখে অপরিসীম ক্ষোভ, কষ্টের মিশ্রণ। আরহাম ল্যাপটপে একমনে কি যেন টাইপ করতে ব্যস্ত। তার চোখ মুখ অস্বাভাবিক গম্ভীর। কেউ বলতে পারবে না সে তার নিজ শ্বশুরবাড়িতে অবকাশ যাপনের সময়টুকুর নিয়ম সম্পূর্ণ অগ্রাহ্য করে অফিসের ম্যান্ডেটরি মিটিংয়ে ব্যস্ত। কিছুক্ষণ আগেই সে ফিরেছে। নওরিন তার অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে পড়েছিল, তার শরীর দুর্বল। সে খুব মনোযোগ সহকারে একদৃষ্টিতে তার ডেস্কে বসে ল্যাপটপে নিমগ্ন গম্ভীর যুবকটির দিকে তাকিয়ে আছে। কি দেখছেন? পুরুষালী ভরাট কণ্ঠের সম্বোধনে সম্বিত ফিরে ঠোঁট গোল করে অন্যদিকে তাকায় নওরিন। হৃদয়ের অভ্যন্তরে এতক্ষণ এই কণ্ঠটির সম্বোধনের অভাব বোধ করছিল সে। সায়েন্স ফেস্টের প্রাইমারি অডিশন কত তারিখে ছিল যেন? নওরিনের চোখমুখে বিস্ময় ফুটে ওঠে, আপনি কিভাবে জানলেন আমার সায়েন্স ফেস্টের খবর? আরহাম ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই জবাব দেয়, প্রিপারেশন তো জিরো, সিলেক্ট না হলে আমার মান সম্মান থাকবে? নওরিনের মুখ এবার হা হয়ে যায়, অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আপনি কিভাবে জানলেন? পরক্ষণে ওপাশের নীরবতা লক্ষ্য করে ঢোক গিলে সে বলতে শুরু করল, প্রিপেয়ার্ড হওয়ার মতো স্পেসই পাইনি। ইমেইলে সিলেবাসের পিডিএফ চেক করুন। নওরিন চোখ পিটপিট করে তাকালো, তার পানে এ কেমন নির্মমতা। সে এই মাঝরাতে কি সেই ঘুম হারাম করা ফ্লো শিটের টাস্ক চেক করবে? পড়ব না আমি এসব, এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। মাত্র আমাদের বিয়ে হয়েছে। একনাগাড়ে বলে ওঠা কথাগুলো আরহামের কর্ণকুহরে প্রবেশ করতেই সে এনেস্থেশিয়ার মতো নওরিনের দিকে মাথা ঘুরিয়ে তাকালো। তার মুখবায়ব থেকে গাম্ভীর্যের রেশ সরে গিয়ে অদ্ভুত এক হাসি ফুটে উঠল, ভ্রু নাচিয়ে তার পানে বলে উঠল, রিপিট ইটসেলফ। নওরিন সে দৃষ্টি লক্ষ্য করে, নাকের পাটা সামান্য ফুলিয়ে চোখ দুটো আরহামের দিকে স্থির রেখে চুপ করে সেখানেই বসে রইল। আরহাম ব্যাপারটি খেয়াল করে খানিকটা নিঃশব্দে বাঁকা হাসল। ডেস্ক ছেড়ে উঠে দাঁড়িয়ে খুব দক্ষভাবে কাজের জিনিসগুলো গুছিয়ে দুহাত ভাঁজ করে এগিয়ে আসলো। লাস্ট সেন্টেন্সটা কি ছিল? নওরিন শার্টওয়াচের বেল্ট ঘোরাতে ঘোরাতে জবাব দিল, ঘুম পাচ্ছে। আরো একটা ওয়ার্ড ছিল, ঘুমাবো। ডিরেক্ট ঘুম?
উইথআউট অ্যানি। নওরিন চোখ বড় বড় করে হতভম্ব দৃষ্টিতে তাকালো। মানে আরহাম তীক্ষ্ণ নজরে সেটি পরখ করে বলে উঠল, নেক্সট সেন্টেন্সটা ছিল আমাদের মাত্র বিয়ে হয়েছে। স্পষ্ট নিষ্কম স্বরে আরহামের কথার প্রত্যুত্তরে নওরিন মাথা আন্ত করল, তার দৃষ্টি অসহিষ্ণু। আরহাম এগিয়ে নওরিনের কপালে তার শীতল হাত রাখল। একটু কমেছে টেম্পারেচার? নওরিন জিজ্ঞেস করল। আম্মু কল করেছিলেন, আপনি তখন বাইরে ছিলেন। কথা হয়েছে? জি। আরহাম বুঝতে পারল নওরিন ইতোমধ্যে তার কালকে নৌরুটে ফেরার কথা জেনে গেছে, কিন্তু তার সরল শীতল প্রতিক্রিয়ায় তার আভাস পেল না আরহাম। জরুরি ভিত্তিতে তাদের মার্চেন্ট অফিসের মিটিং কল করেছে, যেটাতে জয়েন করা তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য বিপরীত সুপারিশ করা সম্ভব হলেও আরহাম ঝুঁকি নিতে চাইছে না। তবে তার মন এটাও চাইছে না সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে বিয়ের দুদিনের মাথায় হুট করে কর্মক্ষেত্রে চলে যেতে। কিছুটা অন্তর্দ্বন্দ্বে ভুগছে সে। নওরিনকে তার সেভাবে সময় দেয়া হয়নি, তবে তার ইনোসেন্সে আরহাম তাকে প্রপারলি টাইম দিতে চায়। সে কোনোভাবে তার ওপর টিপিক্যাল সম্পর্কের মতো জোরজবরদস্তি চাপিয়ে দিতে চায় না। তার সামনের ভবিষ্যতের কথা ভেবে সে আরো সতর্ক। তবে আরহাম অপরপাশের নীরব তরুণীরা মাঝে কিঞ্চিত বিষণ্ণতা যেন খুব করে অনুভব করল। শান্ত চোখে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। তার পানে রক্তজবার ন্যায় গুটিয়ে থাকা চেহারায় আজ অদ্ভুত লালিত্য খেলা করছে। গভীর দৃষ্টিতে সে দিকে কিছুক্ষণ তাকিয়ে চিকন নাকের ডগায় ছোট্ট লালাভ তিলটির ওপরে গভীর চুমু বসিয়ে দিল আরহাম। ছোট্ট দেহটি বাহুডোরে আবদ্ধ করে নিয়ে শুধালো, স্রোতস্বিনী? নৌ ক্যাপ্টেনের গভীর দৃঢ় স্পর্শে নওরিনের হৃদয়ে উথালপাতাল ঢেউ খেলে যায়। অদ্ভুত সম্মোহনী সম্বোধনে অস্থির হয়ে ওঠে সে। কাল ফিরতে হচ্ছে, অ্যাটেন্ড করাটা জরুরি। হু, মন খারাপ? নওরিন আরহামের বুক শক্ত করে আঁকড়ে ধরে, তার গলায় মুখ গোজে অস্পষ্ট স্বরে বলে ওঠে না। আরহাম উত্তরে মুচকি হাসে, আপনার অস্বাভাবিক হার্টবিট তো অন্য কথা বলছে। নওরিন আরো শক্ত করে আরহামের টি-শার্ট খামচে ধরে নিস্তেজ কণ্ঠে শুধায়, কবে ফিরবেন ক্যাপ্টেন? জবাবের প্রত্যুত্তর আরহাম অন্যভাবে দেয়। নওরিনের ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা রক্তাভ ওষ্ঠাধর সন্তপর্ণে নিজ দখলে নিয়ে গভীর গাঢ় স্পর্শ একে অব্যক্ত অধিকারের মোহর অঙ্কিত করে দিয়ে যায় সে। প্রেয়সীর লজ্জায় রক্তিম হওয়া দৃশ্যটুকু গভীর দৃষ্টিতে অবলোকন করে চিকন সরু নাকটায় নাক ঠেকিয়ে ফিসফিস কণ্ঠে বলে, খুব শীঘ্রই ফিরছি। চলবে।